আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে প্রাণ গেছে ৩ জনের। মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের পথে বিজিবি। হামে নোয়াখালী জেলায় প্রথম মৃত্যু, আরো 4 শিশুর প্রাণহানি। হাসপাতালগুলোতে রোগীর চাপ কমার লক্ষণ নেই। হোয়াইট হাউসের কাছে আবারও গোলাগুলি। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বন্দুকধারী। ঝুঁকি বিবেচনায় জারি করা হয়েছে লকডাউন। কাল শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। মুসল্লিরা ব্যস্ত কাবা শরীফ তাওয়াফ আর নফল ইবাদতে। রাতে রওনা হবেন তাবুর শহর মিনায়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। সকাল 11:30টার দিকে সীমান্ত পিলার 41 ও 42-এর মধ্যবর্তী এলাকায় সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ এবং স্থানীয়রা জানিয়েছেন পাহাড়ি খেতে কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। খবর পেয়ে স্থানীয়দের একটি দল উদ্ধার অভিযানের উদ্দেশ্যে ঘটনাস্থলে রওনা দেয়। দুপুরে 2:30টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়েছে বিজিবির সদস্যরা। এই ঘটনা সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে সেটি একটু জানাবেন, এবং সেখানে মূলত এখন কি ধরনের কার্যক্রম চলছে সেটাও জানাবেন। ঘটনাটি আসলে খুবই দুঃখজনক, যদিও বা এই মাইন বিস্ফোরণ কিন্তু এটি নতুন কোনো ঘটনা নয়। এটি মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত ঘেঁষা যে 271 যে কিলোমিটার যে বাংলাদেশ মায়ানমারের বর্ডার লাইনে প্রায় জায়গায় কিন্তু এই মাইনগুলি বসানো আছে। সেই আপনার মায়ানমারের জান্তা বাহিনীর এবং আরকান আর্মির সাথে যখন তাদের সংঘর্ষ হয় তখন থেকে এই মাইনগুলি, এবং এখন ইদানিং আবার আরকান আর্মি বাংলাদেশ বর্ডারের সীমানায় যে আরএসএফদের সাথে যে সংঘর্ষ হয়, এই কারণে তারা কিন্তু এই মায়ানমার এবং বাংলাদেশ বর্ডার গুলিতে কিন্তু মাইন বিছিয়ে রাখা হয়েছে। তো আমাদের যে বাংলাদেশিরা কিন্তু তার সীমান্ত লাগোয়া যে নোম্যান্স ল্যান্ডে গিয়ে কাজ করতে গিয়ে কিন্তু অনেকবারই আহত নিহত হয়েছে, এবং এমনকি আপনার বিস্ফোরণে হাতি পর্যন্ত মারা গেছে এমনও ঘটনা আছে। যার কারণে এই সীমান্ত এলাকাগুলিতে আমাদের লোকজন কিন্তু যারা খেতে খাওয়া মানুষ, কৃষিজীবী যারা, তারা বিভিন্ন সময় হয়তো নিজেদের বাগানে যায় নিজেদের সেই। দেশজুড়ে হামের ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। গত 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো 4 শিশুর। নোয়াখালীতে হামে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল আজ। নোয়াখালী 50 বিশিষ্ট হাসপাতালে এবং হাম উপসর্গ নিয়ে যে রোগীরা এখানে চিকিৎসা নিচ্ছেন সেখানে রয়েছে। অর্থাৎ তবে এখানে একটা যে বলে রাখি যে আসলে এত সংখ্যক হামে উপসর্গ এবং হামের রোগী আসছেন যে আসলে এখানকার যে চিকিৎসক বা চিকিৎসা সেবা দিচ্ছেন হাম রোগী, তারা হিমশিম খেতে হচ্ছে। যদি একটি পরিসংখ্যান বলে, যেমন এখানে হামের উপসর্গ নিয়ে হামের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে দুটি, সেখানে মাত্র 27টি বেড রয়েছে, একটিতে 17টি, অন্যটিতে 10টি। কিন্তু প্রতিদিন রোগী এখানে ভর্তি হচ্ছে প্রায় 40-এর কাছাকাছি, এবং চিকিৎসা নিচ্ছে প্রতিদিন প্রায় শতাধিক। আর আপনি যেটি বললেন যে আসলে নোয়াখালীতে এই প্রথম একজন হাম উপসর্গ নিয়ে শিশু মারা গিয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে গতকাল শনিবার এই শিশুটি বিকেলবেলা হামের উপসর্গ, জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য উপসর্গ নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, এবং আজ ভোর রাতের দিকে শিশুটি মারা যায়। চিকিৎসকরা যেটি বলছিলেন যে আসলে শিশুটির অবস্থা বেশ গুরুতর ছিল, এবং সে তার জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে। এবং চিকিৎসক যেটি বলছেন যে যেসব হামের রোগীর প্রতিদিন শ্বাসকষ্ট নিয়ে ভুগেন এবং 8 থেকে 10 লিটার অক্সিজেন প্রয়োজন হয়, তাদের জন্য আসলে পেডিয়াট্রিক ভেন্টিলেটর বা পেডিয়াট্রিক আইসিইউ প্রয়োজন। কিন্তু নোয়াখালীতে আসলে সেটি নেই, এবং সেটির কথা আসলে চিকিৎসক বলছেন যে আসলে অনেক শিশুরই শ্বাসকষ্ট নিয়ে ভুগেন এবং তাদের জন্য পেডিয়াট্রিক ভেন্টিলেটর বা আইসিইউর প্রয়োজন হয়। তবে এখানে আসলে প্রতিদিনই যেটি বলছিলাম যে আসলে একেবারেই গাদাগাদি অবস্থা এখানকার যে হামের রোগী। তবে এটি আসলে একটি শিশু ওয়ার্ড, কিন্তু পর্যাপ্ত স্থান সংকলন না হওয়ার কারণে ডায়রিয়া এবং হাম রোগী এবং শিশুদের অন্যান্য রোগী সহ যে শিশু রয়েছে তাদের সবাইকে একসাথে রাখা হচ্ছে। এই জন্য এখানে যারা অভিভাবক রয়েছেন বা চিকিৎসক রয়েছেন তারা আসলে উদ্বেগ প্রকাশ করছেন যে আসলে অন্যান্য। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থানকালে কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনা। সিক্রেট সার্ভিসের চেকপয়েন্ট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এক ব্যক্তি, আহত হয় 2 জন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় বন্দুকধারী। নিরাপত্তা ঝুঁকিতে লকডাউন জারি করা হয় হোয়াইট হাউস সংলগ্ন এলাকাতে।
দিকবিদিক ছুটছেন সিক্রেট সার্ভিস কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর এলাকা হোয়াইট হাউসের কাছে ব্যাপক গোলাগুলি, শোনা গেছে কমপক্ষে 30টি গুলির আওয়াজ। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির 17th স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে অবস্থিত সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টের কাছাকাছি এগিয়ে যায় এক ব্যক্তি। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে কাছে যেতে নিষেধ করা মাত্রই আচমকা বন্দুক বের করে ব্যাগ থেকে এলোপাতাড়ি গুলি চালায় চেকপয়েন্টের দিকে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় হামলাকারীর। সিক্রেট সার্ভিস জানিয়েছে সন্দেহভাজনের নাম নাসির বেস্ট। এর আগে 2025 সালেও একবার হোয়াইট হাউসে ঢোকার চেষ্টা করে গ্রেফতার হয় সে। ওই সময় তাকে মানসিক ভারসাম্যহীন চিহ্নিত করে নিরাময় কেন্দ্রে পাঠানোর পাশাপাশি তার বিরুদ্ধে একটি স্টে অ্যাওয়ে অর্ডারও ইস্যু করেছিল আদালত। পুলিশ সময় হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা শঙ্কায় তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় জারি করা হয় জরুরি লকডাউন। হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় নিরাপত্তা কর্মীরা। আমরা খুবই ভীতিকর এক সময়ে বাস করছি। সব সময়ই কিছু না কিছু একটা সহিংসতার ঘটনা লেগেই আছে। কড়া নিরাপত্তার ফাঁকফোকর গলে পথ খুঁজেই নিচ্ছে সন্ত্রাসীরা। সবার সাথে সবসময় যে একমত হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার জবাব কখনোই সহিংসতা হতে পারে না। বাক স্বাধীনতার খাতিরে হলেও আমাদের সবার দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান রাখা উচিত। কাল শুরু হচ্ছে পবিত্র হজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিরা ব্যস্ত কাবা শরীফ তাওয়াফ আর নফল ইবাদতে। আজ এশার নামাজ পড়ে তাঁবুর শহর মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সবাই। এর আগে ইহরামের কাপড় পরিধান করবেন মুসল্লিরা। 8 জিলহজ অর্থাৎ সোমবার সেখানে অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। রাত্রি যাপন শেষে মঙ্গলবার 9 জিলহজ রওনা হবেন আরাফার ময়দানের উদ্দেশ্যে। সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী আল হুদাইফি। সেখানে একসাথে জোহর আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই। আনুমানিক 15 থেকে 18 লাখ মানুষ এবার হজ পালন করবেন। পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। রাত্রি যাপন শেষে মঙ্গলবার 9 জিলহজ রওনা হবেন আরাফার ময়দানের উদ্দেশ্যে। সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী আল হুদাইফি। সেখানে একসাথে জোহর আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরে